ভালো একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় দুর্গা, আমি আমি ঠিক ততটাই ভালো আছি। আর আর হঠাৎ করে এই চাকরিটা না পেলে হয়তো আমাকে কোনো অনিশ্চয়তার মাঝে হারিয়ে যেতে হতো। আমাকে তুমি ক্ষমা করে দাও দিগন্ত দা, সেদিন আমি মহা ভুল করেছিলাম। আমি জানতে পেরেছি আমার এই বৌদি চক্রান্ত করে। থাক না দুর্গা, থাক। এই মৃতপ্রায় শুকনো চারা গাছটার গোড়ায় আর মিথ্যে সহানুভূতির বাড়ি সৃজন করে কি লাভ বলো তো? আজ 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 তো তুমি অনেক সুখেই আছো দুর্গা, আমার চেয়ে অনেক ভালো ঘর পেয়েছো, অনেক বড় সংসার, অনেক অর্থ সম্পদ তোমার। আর এগুলো তো কোনো দিনেই কোনো কিছুই তোমায় দিতে পারতাম না দুর্গা। আমি কি যে পেয়েছি তা একমাত্র ঈশ্বরই জানেন। হ্যাঁ, সেজন্যই তো তোমার আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ, যে কারণে আমি এখানে এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে তোমার ঘরে এসে ঢুকেছে সেটা কুখ্যাত খুনি স্মাগলার, তাকে তুমি আমার হাতে তুলে দাও দুর্গা। কে আর কি বলছো তুমি এসব? একটা খুনি স্মাগলার আমার ঘরে? এই না 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 না, হয়তো তুমি ভুল দেখেছো। হ্যাঁ নিশ্চয়ই, এই বেকার লম্পট দিগন্ত হয়তো তোমার কাছে অনেক ভুল করেছে দুর্গা, সেটা তোমাকে ভালোবেসে। কিন্তু সেই দিগন্ত অনেক দিন আগে মারা গেছে দুর্গা। আরে ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাস এখনো পর্যন্ত কোনো ভুল করেনি। আমি নিজের চোখে তাকে তোমার ঘরে ঢুকতে দেখেছি। কিন্তু আমি বলছি তো কেউ আমার ঘরে ঢোকেনি। আপনি এখন আসতে পারেন। ইন্সপেক্টর সাহেব, খালি হাতে ফিরে যাওয়ার জন্য তো আমি আসিনি ম্যাডাম। আপনি যদি সচ্চাই স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আমার আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। একটা গৃহবধূর ক্ষমতাও আপনার জানা নেই ইন্সপেক্টর সাহেব। বেশি আইনের ক্ষমতা দেখাতে এলেন তাহলে আমিও কিন্তু চিৎকার করে লোক ডাকবো। আপনি তল্লাশি নামে আমারই ঘরে ঢুকে আমার ছেলেটানি চেষ্টা করেছেন। ছি দুর্গা, ছি। তুমি না একজন গৃহবধূ, আদর্শ সংসার করার লক্ষ্য নিয়ে না তুমি এই বাড়িতে এসেছো। আর আর সেই তোমার মনোভাব এত ছোট হয় কি করে? দিগন্ত দা, আজ আমার ভাবতে অবাক লাগছে যে একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে আই এম সরি ফর মি। আজ আমার নিজের জন্যই খুব কষ্ট হয়। বাই দা ভাই, আজ তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না দুর্গা। তোমার ঘর আমি সার্চ করবই। প্লিজ দিগন্ত দা, প্লিজ তুমি ওখানে যেও না। ও ঘরে আমার স্বামী শুয়ে আছে। হ্যাঁ, সেটাই তো আমি নিজেকে দেখতে চাই। সে আপনার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি? কোথায় কোথায় গেলে গো তুমি? পুলিশ দেখো, পুলিশ দেখো। তুমি তুমি তোমার এই স্বামীকে আসামি পুলিশ চেলাতে তুলে দেবে বুঝি? হ্যাঁ তুমি মানে আপনি? আমি আমি গোপালাম গো, আমি গোপালাম। এই মেয়েটার না আমি থামি। ও গো বলো না আমি তোমার গোপালাম না? বলেছিলাম না ও ঘরে আমার স্বামী শুয়ে আছে। কি আমার কথা মিললো তো? সরি দুর্গা, আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে আসলে আমার খুঁজে ফেরা রাজা মস্তানো অবিকল তোমার স্বামীর মতনই দেখতে। যাচ্ছি। অসময়ে এসে বিরক্ত করার জন্য দুঃখিত দুর্গা। তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এই কামনা করি। এভাবে আমার জীবন বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। কিন্তু আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে আমার স্বামীর মতো সেজে আপনি বেরিয়ে এলেন কেন? তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না ম্যাডাম। ঘরে ঢুকে আপনার স্বামীর ছবিটা দেখে প্রথমে আমিও অবাক হয়ে গেছিলাম। পরে আমি বুঝতে পারি যে ওটা আমার ছবি নয়, এটা আপনার স্বামীর এই ছবি। মুহূর্তের মধ্যে আমার মাথায় একটা আইডিয়া খেলে গেল। তাই
তাই ওই পুলিশের চোখকে ধুলো দিতে আমি আপনার স্বামীর ডুপ্লিকেট সেজে গেলাম। কিন্তু আমার স্বামীর চাল চলন ওই ঘরে রাখা ডায়েরিটা দেখেই আমি একটা রাপ আইডিয়া পেয়ে গিয়েছিলাম। আপনি তো ভীষণ বুদ্ধিমান দেখছি, এত অল্প সময়ে সবকিছু রপ্ত করে নিলেন। নিজেকে বাঁচানো ছাড়া আর এই কোনো উপায় ছিল না ম্যাডাম। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ না জানিয়ে, আপনাকে ছোট না করে, তবে তবে যদি কখনো কোনোভাবে সুযোগ পাই আমি ঠিক এর প্রতিদান আপনাকে দেব ম্যাডাম। আর যদি প্রতিদানটা আমি আজই চাই? বলুন বলুন, কি প্রতিদান চান আপনি? এই বাড়িতে না আমার আমার না পদে পদে বিপদ। সে কি? হ্যাঁ, আর এই বিপদ থেকে বাঁচতে আমার আমার এই হবা গবা অসুস্থ স্বামী যার বাড়ি থেকে চলে গেছে। না, কার কার ভয় পালিয়ে গেছে? আমার আমার ভাসুরের ভয়ে। উনি একটা আস্ত শয়তান। আমার কাছে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার জন্য আমাদের চাপ দিচ্ছিল। সে কি ম্যাডাম? হ্যাঁ, ওই দেখুন না, ওই দলিলে আর ওই দলিলে সই না করলে উনি আমাদের দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তাই বলছিলাম, আমার স্বামী যতদিন না এ বাড়িতে ফিরে আসে ততদিন আপনি আমার স্বামীর পরিচয় থাকবেন। ঠিক আছে, ততদিন পর্যন্ত আমি শুধু আপনার স্বামীর প্রক্সিয়ে দেব না, আপনাকে সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করব, এ আমি কথা দিলাম ম্যাডাম। আজ ঈশ্বরেরও ক্ষমতা নেই তোদেরকে আমার হাত থেকে রক্ষা করা। যদি নাই দলিলে সই করেছিস, কখনো না। হ্যাঁ, আমার বউ বলে দিয়েছে কখনো দলিলে সই করবে না। হ্যাঁ, বলে দিলাম। দাঁড়া, এই শেষবারের মতো বলছে, দলিলে সই করবি কি না? আমার স্বামী যখন একবার বলে দিয়েছে তখন ওই দলিলে সে কোনোদিনও সই করবে না। তবে দেখ শয়তানি, তোর স্বামীর আগে তোকে আমি আজ শেষ করে দেব। তুই আমার বউকে মারবি? যদা যদা হে ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদাত্মাनं সিদ্ধমহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সারা পাড়া আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো আমার রাজাকে খুঁজে পেলাম না। তবে কি আমার রাজা পুলিশের গুলিতে? না, ফিরে এসো রাজা, তুমি ফিরে এসো, ফিরে এসো। তোমাকে ছেড়ে আমি কি থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো। তোমাকে ছেড়ে আমি কি
ওই শালা রাজা তোকে আর রানী বানাতে আসবে না। ও শালা সব তো চেটে পুটে খেয়ে এখান থেকে বেগে পড়েছে। ছি দাদা ছি, তুমি মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। মানুষ কেন মদ খায় বলতো? দুঃখে নয়তো খুশিতে। তাহলে কোন খুশিতে তুমি মদ খেয়েছো? আরে চাকরি পর খুশিতে রে, চাকরি পর খুশিতে। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ রে ঝুমরি, একদিন ক্যাটারের কাজ নিয়ে এক বাবুর বাড়িতে গিয়েছিলাম। সেই বাবুর দুটো লেদ কারখানা আছে। তার হাতে পায়ে ধরে বলতে সে আমাকে একটা চাকরি দিয়ে দিল। আর তোকেও একটা চাকরি দেবে বলেছে। না, আমি চাকরি বাকরি কিছু করবো না। আমি রাজার সাথে ঘর বাঁধবো। আর নিকুচি করেছে তোর রাজার। ও রাজা শালা দেখছি তোর দিমাগটাকে বিগড়ে দিয়েছে। ও শালাকে সামনে বলে একেবারে কেটে কুচি কুচি করে দেব। এখন এখন চল তো, আমার সঙ্গে চল। না, আমি তোমার সাথে কোথাও যাব না, কোথাও না। আলবাত যাবে। এই স্বেচ্ছায় না গেলে তোকে আমি জোর করে ধরে নিয়ে যাব। ছাড়ো, ছেড়ে দাও বলছি। যাবো না, আমি কিছুতে যাবো না। ছাড়ো বলছি, ছাড়ো না। ছাড়ো বললাম তো। এই দৃশ্য দেখে আপনারা বিচলিত হবেন না। আজকাল বছরে এমন ঘটলেও এটা যে শিকার ধরার ফাঁদ লো, শিকার ধরার ফাঁদ। ওই মেয়েটির আর্তনাদ শুনে যে আপনি ছুটে আসবেন, অমনি ওরা সমূর্তি ধারণ করে তোর সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে লো। তার চেয়ে চল বাবা। চল চল। না 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 না, তোমরা যেও না গো, যেও না। সত্যি বলছি, আজ আমরা কোনো নাটক করছি না। দাদা আমার সত্যি জোর করে ধরে নিয়ে যাচ্ছে। হায় রে মোদের ফাটা গোপাল, তুমি সেই মেয়েটা না? এটা না? দয়া করে তোমরা আমায় বাঁচাও, নইলে দাদা হয়তো আবার কোনো সর্বনাশ করে দেবে। জোর করে মানে? এই মোড়ে তোমার কোন দাদা লো শুনি? বস্তির দাদা না পাড়ার দাদা গো? নাকি ভোট দাদা লো, ভোট দাদা? বাঁচাও দিদি, দাদা সত্যি আমাকে জোর করে নিয়ে যাবে। ভূত দাদা মানেটা কি? মানে ভোটের সময় তোমাকে আর কষ্ট করে ভোট দিতে দিতে হবে না লো। এই তোমার ভোটটাই ভোট দাদারাই দিয়ে দেবে। আর পাড়ার দাদা হলো কমিশনের লোভে ওই তোমার ঘরে ঢুকে পড়বে। আর বস্তির দাদা বিনা কমিশনেই নিজেই ঢুকে পড়বে। তা তুমি কোন দাদা গো দাদা? আমি ওর নিজের দাদা। ওকে আমি চাকরি করে নিয়ে যাচ্ছি। চাকরি আজকাল টাকার বস্তা নিয়ে নেতা মন্ত্রীদের পা না ধরে সাদাসাদি করলে যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে মাগনায় তোমায় কে চাকরি দেবে গো দাদা? খবরদার, একদম বাজে কথা বলবে না। এ আমাদের নিজেদের ব্যাপারে ওই কাউকে মাথা গলাতে হবে না। যাও, ভাগো এখান থেকে। এই মাগরা পুরো দামড়া তোর মোড়া। আমাদেরকে চোখ রাঙানি দেখলো না, শুধু কোচে না চ্যানেলো। কচির বাপ যেটা খুড়াদেরও নাচিয়েছে। দেখবি আমার দালিকদের ডাকবো, তোর জামা প্যান্ট খুলে তাকে বুড়ো করছি, সাজিয়ে দেবে না করছি। হ্যালো টুনটুনি মন্দা কিনে খেন্তি মনি, তোর একবার এদিকে আইতালা। নাচিয়ে ছাড়বি না। বুড়া গোর আমার কাঁচা পিরিদি পাততে দিল না, এই না গোর আমার কাঁচা পিরিদি পাততে দিল না। গাগা তোরে সোনার সোহাগ পাততে দিল না, না গোর আমার কাঁচা পিরিদি পাততে দিল না, ও না গোর আমার কাঁচা পিরিদি পাততে দিল
আসলে সবাই হিজড়ে থেকে ভয় পায় না। আরে পাবে নাই বা কেন লে, পাবে নাই বা কেন? এই দেশে যদি সৎ নাগরিক বলতে কেউ থাকে তা আমরাই ছিলাম, আমরাই আছি। হ্যাঁ, তাই বুঝি? নিশ্চয় এই দেশে যদি সৎ নাগরিক আছে বলতে আমরাই না। এ দেশের পুরুষেরা মেয়েদেরকে রেপ করে। কি রেপ করে তো? হ্যাঁ, করে তো। আরে বিদেশে তো এই মেয়েরাই পুরুষদেরকে রেপ করে না। কিন্তু কখনো কি শুনেছ কোন হিজড়ে কোন পুরুষ বা মেয়েকে রেপ করেছে? না তো। আমরাই হলাম এই দেশের একমাত্র সৎ নাগরিক। তাই ভাবছি আমরা আবার ভোটে দাঁড়াবো। সে কি, তোমরা ভোটে দাঁড়াবে? তার মানে নিশ্চয় না, নিশ্চয়। এই পুলিশ প্রশাসন থেকে মন্ত্রী, আমরা সব জায়গায় যদি আমরা থাকি তাহলে আর দেশটা দেশ থাকবে না গো, একেবারে স্বর্গ হয়ে যাবে গো। বলি কি গো বৌদি, কি হলো তোমার? কচি টচি কিছু হলা গা? কচি হবে কেমনে গো? কচির বাপটা যদি সারাদিন নাইট ডিউটিতে পড়ে থাকে তাহলে কচিটা কি ওই আকাশ থেকে ঠিক পড়বে না? আয় রে মোদের ফাটা কাবার। এই হিবাড়ি সত্যি মানুষগুলো যদি আজকে না থাকতো তাহলে হয়তো দাদা আমার কোনো সর্বনাশ করে দিত। আজ আমার সত্যি সন্দেহ হয় যে ওই মানুষটা সত্যি সত্যি আমার দাদা। তো যাকে মরুক গে, আমার কি, রাজা ফিরে এলে আমি ওর সঙ্গে এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যেতে দেখো, আমি ওখান থেকে না পালিয়ে যেতে। রাজা, আরে কোথায় ছিলে তুমি? এই কি রাজা, তুমি তুমি ফিরে এসেছো? তুমি ফিরে এসেছো রাজা? কি তুমি আমাকে গেলে চলে ধরছো গো? আমার আমার কাছে তো লাগতে গো। থালো 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 বলছি, থালো। রাজা, রাজা তুমি কেন এমন করছো? রাজা তুমি কেন এমন করছো? তুমি কি আমায় চিনতে পারছো না? আমি আমি তোমার ঝুমরি রাজা, আমি তোমার ঝুমরি। না, আমার জমলি বলে কেউ ছিল না গো রাজা। জানো, খালি খালি একটা আমার বউ ছিল রাজা, কিন্তু কিন্তু আজ আজ আমি বন্ধ হয়ে গেল। রাজা, কেটে গেল জীবন, কিন্তু কাছে আসেনি। কেটে গেল জীবন, কেউ তো কবি কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার আলোয়, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো কবি কাছে আসেনি। রাজা, স্নেহ ভালোবাসা সে তো জানে না, মমতার ছোঁয়া সে তো মন বোঝে না। স্নেহ ভালোবাসা সে তো মন জানে না, মমতার ছোঁয়া সে তো মন বোঝে না। হারে যদি পিছন থেকে কেউ কখনো ঢাকে
ডাকে ডাকে গো নাম ধরে চিরদিন আধারে কেটে গেল জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমার আমি কখনো আমার কেন তুমি আমায় চিনতে পারছো না? কেন কেন তুমি এমন পাগলাটে অভিনয় করছো? রাজা তুমি একটিবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমি ঝুমরি রাজা, আমি তোমার ঝুমরি। কেন এমন বোকা বোকা করে কথা বলছো গো? কি হয়েছে তোমার? বলো না রাজা, তুমি বলো না, বলো না, বলো না, বলো না রাজা। আমি তোমার বোধহয় পুলিশের হাতে মার খেয়ে তার স্মৃতিশক্তিটুকু হারিয়ে ফেলেছে। এবার আমি ওর প্রাণ শক্তিটা কেড়ে নেব। না, তুমি আমার রাজার কিচ্ছু করতে পারবে না। রাজাকে আমি যেমন করে পারি সুস্থ করে তুলবো। রাজা এসো তো, রাজা তুমি আমার কাছে এসো তো। তখন তুমি লাজে লাজে বলে কেন আমি দিতে করছো? আমি বলছি তো তোমার লাজে লই গো। রাজা নয় নয়, তুমি আমার রাজা, তুমি তো আমার মনের রাজা। তাই তো আমি সারা জীবন তোমাকে আমার বুকের মাঝে আগলে রাখবো রাজা। তার আগেই তোর বুক থেকে আমি খালি করে ওই রাজাকে আমি তোর বুকের থেকে খালি করে দেব। রাজা শালা তোর এই রাজার জন্যই আমার এই ধান্দা পানি বন্ধ হতে বসেছে। আজ তোর এই জীবন থেকে আমি রাজাকে সরিয়ে দিলাম। রাজা তুমি একটিবার চোখ মেলে তাকাও রাজা, একটিবার আমার ঝুমরি বলে ডাকো রাজা। রাজা দেখো না রাজা, রাজা রাজা, আমার রাজা কথা বলছে না কেন? আমার রাজা, আমার রাজা। বোধহয় একেবারে শেষ হয়ে গেছে। শুভম না, আর এ নিয়ে তুই অশান্তি করিস না বাবা। চোখ কান বন্ধ করে যা বলে তাই শুনে নিস। বলো কি মা, এইভাবে দিনের পর দিন বৌদির ওই ব্যভিচার আমাদেরকে চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে হবে? না মা না, এ আমার পক্ষে সম্ভব নয়। শুভম, আচ্ছা তোরা কি বলতো, শুধু নিজেদের কথাটাই ভাবিস? আমার দুর্গার কথা কি একটিবারও ভাববি না? সে কেমন আছে তোদের জানতে ইচ্ছে করে না? করে মা করে, এ বাড়ির সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললেও আমি তা পারি না মা। আর তাই তো তোমাদের কাউকে না জানিয়ে একদিন আমি লুকিয়ে লুকিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম। গিয়েছিলি? মেয়েটা কেমন আছে রে? সে আমার ওই হাবা গাবা স্বামীকে মেনে নিয়েছে তো? আমাদের কোথায় জিজ্ঞাসা করছিল, জানতে চাইনি তোর বাবা কেমন আছে, আমি কেমন আছি। কিরে তুই চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন বল? তোমার কোন প্রশ্নের জবাবটা আগে দেব সেটাই যে আমি ভাবতে পারছি না মা। শুভ, তার মানে মা মানে মানে তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ির বউ হয়েছে মা। হাবা গোবা স্বামী তো ক্ষতি কি? তোমার মেয়ে তো এখন দামি দামি শাড়ি পরে, গা ভর্তি সোনা হীরের গহনা পরে
যেন রাজরানীর মতো সেজে আছে। সত্যি বলছিস? জানো না জানো, আমি যেতে দিদি আমায় কোথায় বসাবে কি খাওয়াবে সে নিয়ে ব্যস্ত। তাই নাকি? আরো জানো মা, দিদি আমায় এত কিছু দামি দামি খাবার দিল যে সেগুলো আমি কখনো কোনোদিন খাওয়া তো দূরের কথা কোনোদিন চোখেই দেখিনি। কি বললি? আরে আমার চোখে চোখ রেখে তুই কথাগুলো আরেকবার বলতো বাবা। মা শুভম, আমি তুই কি রে বল? সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। তোর মনের ভাষা আর মুখের ভাষা যে এক নয় তা আমার থেকে আর কেউ ভালো করে বোঝে না রে বাবা, আর কেউ ভালো করে বোঝে না। ধরা পড়ে গেলাম মা, শুভম, ধরা পড়ে গেলাম। আরে শুভম, এত চেষ্টা করো আমি আমার আসল সত্যটাকে গোপন রাখতে পারলাম না মা। কি তোর আসল সত্য রে শুভম? তুই আমার মেয়েটা দক্ষিণ হয়ে রয়ে গেল। দুঃখে যার জীবন গড়া তার পাশে কি কখনো সুখ আছে বাবা? তার মানে আমাদের দুর্গা এতটুকুও সুখী হয়নি বাবা। শয়তান বয়স বললি দিদির জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। তার অত্যাচারের ভয়ে জামাইবাবু ঘর ছেড়ে পালিয়ে গেছে। সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদিও বোধ হয় একেবারে শেষ হয়ে যাবে বাবা, একেবারে শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। শুভম, ওগো, এ আমি কি শুনলাম? তুমি আমার দুর্গাকে ফিরিয়ে নিয়েছো না গো? তুমি আমার দুর্গাকে ফিরিয়ে নিয়ে থামুন! এমন ভাবে কান্নাকাটি করছেন যেন এই বাড়িতে কে মরেছি। বৌমা, এই যে আমি কখন আপনাকে ব্যাগ আর ফর্দ দিয়েছি? বাজার যেতে বলেছি আর আপনি এখনো কিনা দাঁড়িয়ে আছেন। পই পই করে বললাম আজ আমার বার্থডে পার্টি আছে। আজ কিছু স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য কিছু প্রয়োজনীয় খাবার রান্না করতে হবে। আর আপনি কি না এখনো বাজারেই গেলেন না? না মানে বাজারের টাকা এখনো পাইনি তো, তাই সামান্য বাজার করার টাকা আপনার কাছে নেই নাকি আমার জন্মদিন বলেই টাকা দেওয়ার বাহানা করছেন? কি হলো? মাথা নিচু করে আছেন কেন? আরে 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 আমার দিকে তাকান। চুপ করে আছেন কেন? তাকান তাকান বলছি। ভয় নয় বৌমা, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। ও বাবা, চক্ষু লজ্জা বলে তাহলে আপনাদের কিছু আছে? বৌমা, তোমার মতো হয়তো নেই। বলছিলাম তুমি যদি বাজারটা করতে যেতে তাহলে দোকানদাররা তোমার কাছে কোনো টাকাই চাইতো না। তার মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা, ওই পোশাকে বাজারে গেলে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদারেরা বিনা পয়সায় তোমার বাজারের ব্যাগ ভরিয়ে দেবে। আপনারা সবাই মিলে আমাকে অপমান করছেন। মান অপমান জ্ঞান আছে তোমার? তা যদি থাকতো তাহলে এমন একটা পোশাক পরে তুমি এই চোখের সামনে এসে দাঁড়াতে পারতে না। কি বললেন? কোন পরিবারের যে কোনো গৃহবধূকে তুমি দেখেছো এই অর্ধ উলঙ্গিনী সাজে? একজন আদর্শ গৃহবধূ আসল সাজ কি তুমি জানো? আমাকে দেখে তোমার কি মনে হয় না কোনটা সৎ
আর কোনটা অসৎ? মনে কি করে হবে আরতি? তুমি স্বল্প শিক্ষিতা ছিলে বলেই তো আমার মাকে অনুসরণ করে এই পূজারীর সাজটা বেছে নিতে পেরেছো। কিন্তু বৌমা হলো ইংরেজি স্কুলে পড়া, উচ্চ শিক্ষিতা। তার শিক্ষা রুচির বিচারে এই পূজারীর থেকে পোষারীর সাজটাই বেশি প্রয়োজনীয়। তাই তো তোমার ছেলে তোমায় দেখে আবেগে ছুটে এসে তোমায় মা বা বলে জড়িয়ে ধরতে পারতো, কিন্তু এদের ছেলে মেয়েরা তা না করে কি করবে জানো? দূর থেকে শুধু বলবে হাই মাম্মি আর হ্যালো মাম্মি। আমায় এত বড় অপমান! জুতো মেরি আমি তোর মুখটা একেবারে ভেঙে দেব। তোমার এই সুন্দর নরম জুতোটা এই বুড়ো শক্ত গালে বসালে জুতোটা অক্ষত থাকবে কিনা সেটা পরখ করতে আগে নিজের তুমি আমার গালে জুতো মারলে? শুধু জুতোই নয়, আর যদি কখনো তুমি আমার বাবা মায়ের উপর অত্যাচার করো তোমার হাত দুটোই আমি ছেড়ে নামিয়ে দেবো। তা তো বলবেই রে ভাই, তুমি তো এদেশের কাপুরুষদের মতো বউ পিটিয়ে পুরুষ সাইতে চাও। তোমার বোধ হয় জানা নেই, এই লাভলি বোন যদি থানায় একটা কমপ্লেন করে না, তাহলে তোমার এই গোষ্ঠী শুদ্ধ সবার কোমরে দড়ি পড়বে। না, কিন্তু তা আমি করব না দাদা। কারণ আমি আমার বাবা মায়ের রহমতি ওকে বিয়ে করে আমি এখানে চলে এসেছি। তাই ওদেরকে জেলে দিলি আমার যে যাওয়ার মতো আর কোথাও জায়গা থাকবে না দাদা। সেই ভেবেই তো ওরা সবাই মিলে আমাকে এত অন্যায় অত্যাচার করছি। তাই যদি হয় তাহলে তুমি আমার বাবার গালে জুতো মারতে গিয়েছিলে কেন? তুমি শুধু ওই লাভলি জুতো মারাটাই দেখিলে পরম, কিন্তু একটা মানুষ কতখানি অপমানিত হলে তবে এ কাজ করতে পারে সেটা তুমি আন্দাজ করতে পারছো? সরি, আপনাদের এই ফ্যামিলি ম্যাটারে আমার নাক গলাবার কোনো দরকার নেই। মানে লাভলি, তুই আমার মানি ব্যাগটা দেখেছিস? মানি ব্যাগ? হ্যাঁ, আরে তোমার পকেটেই তো ছিল, তা এখন কি নেই? মানি ব্যাগটা পাচ্ছি না। হ্যাঁ, তাই আমি ভাবছি যদি কোনো কারণে তোর ঘরে গিয়ে পড়ে থাকে। আমার ঘরে? না, আমার ঘরে পড়ে থাকলে তো নিশ্চয়ই পেতি, কিন্তু এই বাড়ির অন্য কোথাও পড়ে থাকলে সেটা কখন হজম হয়ে গেছে। কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাদের সন্দেহ করছো বৌমা? তা কেন হবে? মল্লিক মশাই এসেই তো বৌমার ঘরে ঢুকে বসেছিল, যদি কিছু হয়ে থাকে তো অঘরেই হবে। কিন্তু তার আগে তো আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি আপনাদের প্রণাম করলাম আর দুর্গা বোনের কুশল সংবাদ জানলাম। তার মানে কি বলতেছেন আপনি? না, মানে বলছিলাম অভাবে তো অনেক ভালো মানুষেরও স্বভাব নষ্ট হয়, আর সেই অভাবের ফেরে পড়ে যদি প্রণাম করার সুযোগ নিয়ে তোমার এই বাবা মায়ের মধ্যে কেউ আমার পকেট থেকে মানি ব্যাগ আটকা পায়, আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতাদের অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার বস আর আমি আপনার কারখানার একজন কর্মচারী। তা তো ঠিকই, বাহাদুরি না দেখি এক কাজ করলেই তো হয়, নিজের বাবা মাকে সাজ করলেই তো পরিষ্কার হয়ে যায় কথাটা। বেশ,
যারা চোর তারাই শুধু অপরকে চোর ভাবে লাভলি, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা এমন নোংরা কাজ করতে পারে না। তুই বিশ্বাস না করলে ওরা তো করে, তাই বলছি ওদের কথা মতো তুই আমাদের সাজ কর বাবা। না মা না, তা হয় না। আমি বলছি পরম, তুই আমাদের শ্বাস কর, সত্যের অগ্নি পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। আয় আয় বাবা আয়, আমাদেরকে কলুষ মুক্ত কর বাবা। তুমি তোমার বাবাকে সাজ করো, আর আমি তোমার মাকে সাজ করবো। ও মা, দেখি তোমার পকেটে মানি ব্যাগ। বড় ওই তো আমার money bag। কই কই দেখি দেখি দাদা ভালো করে দেখি। ভালো করে গনে গনে দেখো, ঠিকঠাক আছে কিনা। ভালো করে গনে গনে দেখো দাদা, হ্যাঁ, কোনো হ্যাঁ, সব ভালো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেখছি দেখছি ঠিকঠাক আছে কিনা। কি গো, এটাই আমার মানি ব্যাগ। ওই ওই মানি ব্যাগটা তোমার পকেটে কি করে, কি করে? তাই তো মল্লিকি মশাইয়েরই মানি ব্যাগ আমার পকেটে। আরতি, আমি কি স্বপ্ন দেখছি না এখনো জেগে আছি? আকাশটা কি কোনো মাথার উপরে স্থির আছে? পায়ের তোলার মাটি কে করে পেটে চৌচির হয়ে যায় না? ওরে পরম, তুই বিশ্বাস কর। ছি ছি বাবা ছি, তোমার যদি এত টাকার প্রয়োজন ছিল তো আমায় বললে না কেন? ধার দেনা জীবন করে হোক আমি তোমার টাকার চাহিদা মেটাতাম। তুই কি বলছিস বাবা? যে মানুষটা সারাটা জীবন একবেলা উপোস থেকে তোদের 3 ভাই বোনকে মানুষ করেছে, না খেয়ে খাইয়েছে, যত অভাবেও কারো কাছে একটা কানা করি ভিক্ষে চাইনি, সৎ উপায়ে উপার্জন করে। আর সেই মানুষটা আজ তো তোর মনে হয় বাবা, তোর মনে হয়। অবিশ্বাসে বা হবে কেমন করে মা? চুরির মাল যার কাছ থেকে পাওয়া যায় তাকে তো চোরাই বলে। চোর হলো উনি তোমার বাবা বড়, আর মা বাবা হলো দেবতা। এমন এই চোর দেবতাদের সাথে এই ঘরে আর আমি থাকবো না। থাকতে যদি হয় তুমি এই ঘরে থাকো, আমি চললাম। দাঁড়াও লাভলি, দাঁড়াও লাভলি, তুমি কোথাও যাবে না। যেতেই যদি হয় তুই চোরগুলো যাবে। আমাদের পরম শক্তি বলছে তো আমরা নাকি চোর, ও নাকি আমাদের তাড়িয়ে দিতে চাইছে। না না আরতি না, ও তোমাকে কিছু বলেনি। তুমি যে ওর গর্ভধারিণী মা, কত কষ্ট করে বুকে আগে রেখে ওকে তুমি মানুষ করেছ, তোমার মনে নেই? সেই ছোটবেলায় প্রচন্ড ঝড়ে যখন তোমার পরমের সারা রাত কোনো জ্ঞান ছিল না, তখন সারা রাত তুমি তোমার পরমকে করে নিয়ে ওর কপালে জল পড়ে দিয়ে গেছ। ওদিকে ভুলে গিয়ে
তোমাকে এমন আঘাত দিতে পারে পারে না। তুমি এত কম কষ্ট করনি গো। সেই রাতে তুমি 10 কোষ হেঁটে গিয়ে ওই গরমের জন্য ডাক্তার ডেকে এনেছিলে। সে কথা কি তোমার মনে নেই? সেটাও কেউ আজ ভুলে গেছে। তোর বাপের এই সামান্য প্রতিদান কি কারো মনে তাকে আরতি? বাবা বড়, আমি তোর কাছে কিছু চাইবো না বড়, আমি তোর কাছে শুধু হাত জোড় করে অনুরোধ করব, আমাকে নয় তোমাকে বাড়িতে থাকতে দে। আমি থাকবো না, আমি চলে যাব। না গো না, যে সংসার আমার স্বামীকে জোর অপরাধ দেয়, সেই সংসারে আমি কখনো থাকতে পারি না গো। তোমার সঙ্গে আমি গাছতলায় থাকবো, প্রয়োজনে ভিক্ষে করে খাবো, তবু তোমায় ছেড়ে আমি যে থাকতে পারবো না গো, তোমায় ছেড়ে থাকতে পারবো না। তবে এসো আরতি, যে রক্ত আজ আমাদের চোর অপবাদ দিল বাবা, সেই রক্তের মঙ্গলকে চিহ্ন করে আর আমাদের এই বাস্তু দেবীকে আমরা চলে এখান থেকে। বাস্তু দেবী যাবা বাস্তু দেবী যাবা বিদায় প্রণাম চাই না আসি মুঠো মুঠো অভিশাপ জুড়ে চাই না আসি মুঠো মুঠো অভিশাপ জুড়ে বিদায় প্রণাম যাবার বেলা বিদায় প্রণাম দিয়েছিল ভোগ করেছিল পূজা সে পাপে বুঝি দিলে দিয়েছিল ভোগ করেছিল পূজা সে পাপে
এবার বৌদিমণির নকল স্বামী সাজে আর আমি বেশি দিন এখানে থাকতে পারবো না মাধব দা। কিন্তু তুমি চলে গেলে আমার বৌদিমণি কি আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে ও রাজা বাবু। সে কি মাধব দা? তোমার ভয়ে মহেশ মল্লিক তার থাবা গুটিয়ে বসে আছে। তুমি চলে গেলেই শয়তানটা আবার হয়তো সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে, না বৌদিমণির উপর অমানুষের অত্যাচার। না না মাধব দা না, এ আমি সহ্য করতে পারছি না গো রাজা বাবু। নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করা সেই ছোট বাবুকে ওই নরপিশাচটার হাতে নির্মম ভাবে মার খেতে দেখেও কোনো প্রতিবাদ করতে পারিনি। পাছে শয়তানটা আমাকেই মেরে ফেলে। মাধব দা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেই অসহায় হাবাগোবা ছেলেটার কাতর আর্তনাদ শুনে গেছি। আর মনে মনে শুধু ঈশ্বরকে ডেকে ডেকে বলেছি, ওগো ঠাকুর, এই মহাপাপীটার সাজা দিতে কবে তুমি উদয় হবে দয়াময়, কবে কবে? মাধব দা তোমার আমার কাতর প্রার্থনা ঈশ্বর শুনেছে গো রাজা বাবু। আর সেই জন্যই তো তোমাকে এই বাড়িতে শাসনকর্তা করি এই বাড়িতে পাঠিয়েছেন। মাধব দা তুমি কিন্তু ভুল করছো। তুমি যে আমাদের কাছে দেবদূত গো রাজা বাবু, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আপাতত এই বাড়ি ছেড়ে চলে যেও না। তাহলে মহেশ মল্লিক হয়তো আমার বৌদি মনে গিয়ে একেবারে এই রাজা কোন ননির পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আশীর্বাদ করো মাধব দাও, আমি যেন শয়তানের রক্তে রক্ত স্নাত হয়ে ওই শয়তানের পাশ বিলায় প্রবেশ করে তাদের সব কিছু দুপুরে লুচড়ে একবারে শেষ করে দিই। কেন রাজা, আমার প্রতি তোমার এত দয়া কেন? দয়া নয় মেম সাহেব, দয়া নয়, আপনাকে আমি। রাজা এ তো কি করছিস রাজা? তোর মনে রাখলে গোপন রহস্যটাকে তুই এইভাবে ফাঁস করে দিতে চাইছিস? মেম সাহেব যদি জানতে পারে যে তার গোপন স্বামীর অভিনয় করতে করতে তুই মেম সাহেবকে একটু করে ভালোবেসে ফেলেছিস। রাজা কি আবার মনের সব গোপন কথা জেনে ফেলেছে? ওকে জানতে পেরে গেছে যে আমার স্বামীর চেয়ে আজ আমার ওকে আপন বলে মনে হয়। মেম সাহেব, হ্যাঁ বলো রাজা বলো। আমি বলছিলাম কি, আমার বোধহয় আর এখানে থাকা খুব ভালো ঠেকাবে না মেম সাহেব। কেন? আর তুমি এসব কথা বলছো কেন? না মানে আমি একজন গুন্ডা মস্তান, সমাজ বিরোধী, সমাজের সবচেয়ে নোংরা অবস্থানে আমার জন্ম। আর তাই আমার ছোঁয়া লাগে যদি তোমার মন দেহ সমস্ত কিছু অপবৃত্ত হয়ে যায় ম্যাডাম, তাহলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না ম্যাডাম, নিজেকেও ক্ষমা করতে পারবো না। রাজা, মেম সাহেব নয় রাজা, বলো বন্ধু। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। কি ভালোবাসা ভালোবেসে
সাক্ষী রেখে আজ থেকে তোমার দোলা নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমার করে বলছি স্যার, ওই লোকটা আপনার ভাই গোবারাম নয়। ও স্যার অবিকল গোবারামের মতো দেখতে। আমার পরম শত্রু রাজা মস্তান। রাজা মস্তান? হ্যাঁ স্যার, ওই আপনার ভাই গোবারাম আমাদের বস্তিতে আমার ওই পালিতা বোন ঝুমরি মানে ওই রাজার প্রেমিক ওই তার কাছে লুকিয়ে আছে। বলিস কি? আমরাও দেখে রাজা ভাই ভুল করেছিলাম স্যার। ভেবেছিলাম ওই পুলিশের মারে রাজা এমন হাবাগোবা হয়ে গেছে, কিন্তু এখানে এসে আপনার ওই ভাইয়ের নকল সাজে ওই রাজাকে দেখে আমার সব ভুল ভেঙে গেছে। আমারও ভুল ভেঙে গেছে। সেদিন ওই নকল গোবারাম আমার উপর চাবুক তুলেছে, তাই তো আমি ভাবছি দুর্গা এ বাড়িতে আসার কয়েক দিনের মধ্যে গোবারাম কি এমন অদৃশ্য শক্তি অর্জন করলো যে আমার হাত থেকে গোবারাম চাবুক কেড়ে নেয়। তবে তবে এবার আমিও পাশা খেলবো, এক নতুন পাশা খেলা। কি করবেন স্যার? দেখো কি হয়। এই, তুই কি যেন নাম বললি? ওই ঝুমরি, তোর পালি দেবো রাজাকে ভালোবাস। হ্যাঁ স্যার, হ্যাঁ। এনে 10,000 টাকা। কাল ভাইটাকে ওখানে খতম করে ওই ঝুমরিকে আমার 7 নাম্বার গোডাউনে নিয়ে আসবে, আর ওখানে তাকে নিয়ে আমি ওই মহিষাসুর মর্দিনী নাটকের দেশ রিহার্সাল করবো। হ্যালো পুলিশ স্টেশন, আমি মহেশ মল্লিক বলছি। কি করছিস রাজা? যে যে ঝুমরি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তাকে ভুলে কিনা তুই মেম সাহেবের সাথে আপন করবার কথা ভাবছিস? অপরাধ নিও না ঠাকুর, শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে আমার ওই আসল স্বামীকে ভুলে আমি নকল স্বামীর হাত ধরতে আমি বাধ্য হয়েছি। আমার স্বামী ফিরে এলে আমি রাজাকে। মেম সাহেব, আমি আপনি ক্ষমা করবেন, কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও বিবেক যে আমায় ওই হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে ম্যাডাম, তাই সেই বিবেকের টানে আমি আবার আমার সেই পুরনো জায়গায় ফিরে চললাম ম্যাডাম। আমি আবার সেই পুরনো জায়গায় ফিরে চললাম। আমাকে এই বিপদের মাঝে একা ফেলে তুমি পালিয়ে যাবে রাজা? পালিয়ে নয় মেম সাহেব, পালিয়ে নয়, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমি হারিয়ে যাই? ঈশ্বরের প্রতি আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন ম্যাডাম, দেখবেন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। এই ভগবান যা পারেনি মহেশ মল্লিক তাই করে দেখায়, বুঝলে ভাই নকল গোবারাম। কি মনে করলে দাদা? আচল চাঁদ ডুবেছে, ফুল ঝরেছে, কদম তোলায় কে?
আর তোর কপালে শনি নাচছে, এবার তোকে বাঁচাবে কে? চাঁদ ডুবেছে, ভূত উঠেছে, কদম তোলাইল দাদা আমার একটা মস্ত হারামজাদা, একটা বোকা মরিস। তবে রে হারামজাদা, রাজা মস্তান, দিগন্তদা তুমি? আসুন ইন্সপেক্টর, বলেছিলাম না আপনার এই খুঁজে ফেরা আসামি ওই রাজা মস্তান আমার ভাইয়ের ছদ্মবেশে শুধুমাত্র এখানে লুকিয়ে থাকেনি, আমার এই ভাইয়ের বউটাকে রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। গোবার আমরা রাজা, স্যার আমাকে তদন্ত করতে দিন। বউ এলা এলা তখন থেকে আমার সবাই লাজা লাজা বলছি কেন গো? আমি লাজা হলে তুমি তো আমার লানি গো বউ, তাই না বউ? হ্যাঁ তো, আমি তোমার রানী আর তুমি আমার রাজা। তুমি চলো আমরা না, হ্যাঁ চলো চলো, তুমি আমার ঘরে চলো। সেদিন আমায় ধোকা দিল, আজ কিন্তু তোমার আমায় কেউ ধোকা দিতে পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর মতো দেখতে ও রাজা মস্তান। হ্যাঁ ও রাজা, আমি স্বীকার করছি ওকে আমি আমার নকল স্বামী সাজি আমি এই ঘরে থাকতে বাধ্য করেছি। কিন্তু কেন জানেন? কেন আমার ওই হাবা গোবা ভাইটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে একটা বলিষ্ঠ পুরুষকে দিয়ে দেহের ক্ষুধা মেটাতে। মেম সাহেবের সম্পর্কে আর একটা বাজে কথা বলবে আরেক পা বাড়ালেই আমি তো গুলি চালাবো। এবার দেখো কি হয়। সব কাঁদবেন না, এই দুনিয়া আপনার চোখে চলে দাম দেবে না, তাই তাই বলছি ম্যাডাম, চোখের জলটা মুছে ফেলে ওই চোখে আগুন ছড়ান ম্যাডাম, আগুন ছড়ান। আমি আমি চলে যাচ্ছি না স্যার। এই গোটা দিন ম্যাডাম আপনার ওই নকল স্বামীর পরিচয়ে আপনার পাশে থাকতে থাকতে যদি অজান্তে কোনো ভুল করে থাকি ম্যাডাম, তার জন্য আমায় তুমি ক্ষমা করবেন ম্যাডাম, আমায় আপনি ক্ষমা করবেন। রাজা, কিন্তু আমার এবার কি হবে রাজা? আমার এই অসহায় সুযোগ নেই, এরা যদি আমার বড় ক্ষতি করে দেয়। দুনিয়ার কোন জেল নেই যে রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারবে। আমার বললে তোর জন্য আমার মেম সাহেবের দু চোখ দিয়ে আগুন ঝরেছে, তোর জন্য আমার মেম সাহেবের যে চোখ দিয়ে যত বড় অস্ত্র ঝরবে ঠিক তত গুণ রক্ত তোর কোন থেকে কথাটা মনে রাখিস মহেশ বললে। চলুন স্যার, কোথায় নিয়ে যাবেন আপনি আমায়? চলুন। দিগন্ত দা, তোমরা সবাই এইভাবে চলে যেও না, তুমি অন্তত আমার জন্য কিছু করো দিগন্ত দা। আমি আইনের সেবক ম্যাডাম, তা শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া
ব্যক্তিগতভাবে কারোর জন্য কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। দিগন্ত দা, তবে একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে আপনাকে কথা দিতে পারি, আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। চলি, গুড বাই। চলো। দিগন্ত দা। পারবে না ইন্সপেক্টর, তুমি তার কাছে পৌঁছানোর আগে সে দুনিয়া থেকে হাবিস হয়ে যাবে। না, আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। শুধু তোমার স্বামী নয় দুর্গা, আমার কথা মতো না চললে আজই হবে তোমার জীবনের শেষ দিন। তার মানে এইটা হচ্ছে তোমার বেঁচে থাকার অধিকার, এ দেখে সই করে দাও। না, ওই সম্পত্তি আমার নামে থাকলো, ওই সম্পত্তির আসল মালিক হচ্ছে আমার স্বামী। আর আমার স্বামী ফিরে আসা না পর্যন্ত আমি কোনো দলিলে সই করব না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর অপেক্ষা করে আছি, কিন্তু কিন্তু আর অপেক্ষা করতে আমি রাজি নই। হয় সম্পত্তি লিখে দিবি, নয়তো জীবন দিবি। বল বল, কোনটা দিবি শয়তানি, বল।